ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার নূর স্যার। তোমরা যারা অনেক দিন থেকে আমাদের এই চ্যানেলটিকে ফলো করছো, তোমরা জানো যে আমি ভৌতবিজ্ঞান পড়াই এবং আমাদেরকে সিলেবাস শেষ হয়ে গেছে, আমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তোমাদের সকলের। এখন আমরা যেটা করব, আজকে থেকে টেস্ট পেপারটা সলভ করব। আচ্ছা, আমরা কোন টেস্ট পেপার শুরু করছি? এবিটিএ, ঠিক আছে? তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই এবিটিএ বইটা পাশে রাখবে এবং একটা খাতা নিয়ে বসবে, ঠিক আছে? তো আমরা আজকে থেকে যেটা শুরু করছি এবিটিএ টেস্ট পেপার, সেখানে যে ভৌতবিজ্ঞানের আমরা আপাতত শর্ট কোশ্চেনগুলো আমরা করব। যদি পরবর্তীতে টাইম পাই তাহলে আমরা বড় কোশ্চেনগুলো একটু চেষ্টা করব। তো যেটা কথা হচ্ছে, টেস্ট পেপার সলভ করলে কি কি উপকার পাওয়া যায় সেটা তোমাদের সবার প্রথমে জানা উচিত। তো দেখো, তোমরা এতদিন থেকে যেটা পড়ছিলে, তোমরা জাস্ট কোনো একটা বই থেকে ফলো করে আসছিলে, বইটা পড়ছিলে বা কোনো নোটস ফলো করছো হয়তো। তো সেখান থেকে তোমরা মাধ্যমিকে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো কেমন হয়, যে একটা কোনো পোর্শন আছে, সেখান থেকে একটা কোশ্চেন আসবে, তো কোশ্চেনটা কতভাবে ঘোরানো যায় সেটা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। কিন্তু তোমরা যদি টেস্ট পেপারটা টোটালটাই সলভ করো, তাহলে দেখবে কি একটা জায়গা থেকেই বিভিন্নভাবে কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, বিশেষ করে ভৌতবিজ্ঞানে। তো ভৌতবিজ্ঞানে যে বিভিন্ন রকম যে ঘুরিয়ে প্রশ্নগুলো আসে, প্রত্যেকটা ধরন তোমরা এখানে দেখতে পাবে। কি করে তো সেগুলোকে ট্যাকেল করতে হবে সেটাও আমি বলে দেব। তো তোমরা ভিডিও দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। এবং কি তোমরা সঙ্গে সঙ্গে টেস্ট পেপারের যে বইটা আছে সেখানে তোমরা দাগিয়ে নেবে যে কোনটার উত্তর কী হচ্ছে, সেটা দাগিয়ে নেবে। যদিও তোমাদের বইয়ের পিছনে এর উত্তরগুলো, শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেওয়া আছে, তবুও তোমরা যদি এখানে দেখো, তাহলে কি তোমাদের উত্তরটা কেন হচ্ছে সেই ব্যাখ্যাটা তোমরা পাবে, বুঝতে পারবে। ভৌতবিজ্ঞান কিন্তু মুখস্থ করে গিয়ে মনে রাখা খুব চাপ, বা পরীক্ষায় গিয়ে সেটা নামানো খুব চাপ। তোমরা যদি বুঝে নাও, তাহলে পরীক্ষায় গিয়ে তোমাদের সেই কোশ্চেনের উত্তরটা নামাতে অনেক সুবিধা হবে। তো দেখো, আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 32 আজকে সলভ করব। পেজ নম্বর 32-এর যে কোয়েশ্চেন পেপারটা আছে সেটা সলভ করব। তো তোমরা সকলেই একটা এবিটিএ টেস্ট পেপার হাতের কাছে নিয়ে নাও এবং সাথে 32 নম্বর পেজটা খোলো। দেখো, তাহলে আমাদের 32 নম্বর পেজের যে প্রথম কোশ্চেনটা আছে সেটা দেখি, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোশ্চেন কি আছে? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। আচ্ছা, গ্রিন হাউস গ্যাসের জন্য কে দায়ী হয়? ইনফ্রারেড রে বা রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি। আচ্ছা, আমরা জানি আমাদের সূর্য থেকে যে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি আছে, সেটা যখন বাতাস মহাশূন্যে আবার ফিরে যায়, মাঝখানে কি কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন গ্যাসগুলো সেটাকে শোষিত করে নেয়। শোষণ করার ফলে কি আমাদের তাপমাত্রাটা বাড়ে বা গ্রিন হাউস এফেক্ট দেখা দেয়। তাহলে এখানে উত্তর কি হবে? এটা উত্তর হবে ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন কি বলছে? লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস দ্রব্যকের মান কত? আচ্ছা, এই মানটা কত হয়? 0.081। বি নাম্বার অপশন 0.081, এটা হলো আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়? ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথমে বিক্রিয়াটা লিখি। কি বলছে এখানে? H2 এর সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? O2 এর বিক্রিয়া হচ্ছে। H2 এর সঙ্গে O2 এর বিক্রিয়া হচ্ছে, এর ফলে কি উৎপন্ন হচ্ছে? স্টিম। স্টিম মানে কি? জলীয় বাষ্প, মানে H2O, ঠিক আছে? এখন আমরা করবো কি? সমতা বিধান। আচ্ছা, সমতা বিধান মানে কি? দেখো, এখানে আমাদের হাইড্রোজেন লাগে 2 মোল, এখানে তৈরি হচ্ছে 4 মোল। এখানে বলা আছে, দেখো, হ্যাঁ, 2 মোল, সরি, এখানে আমাদের কি 2 মোল O2 লাগছে, ঠিক আছে? আর 4 মোল স্টিম উৎপন্ন হচ্ছে। তাহলে 2 মোল O2, 4 মোল স্টিম উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কত হবে? H2 কত? এখানে আমার এই সংখ্যাটা কত হবে সেটা বের করতে বলেছে। এখন আমি কি করে বের করব? দেখো, এখানে O2 কত আছে? 2 দুগুণে 4টা O আছে। এখানেও কয়টা? 4টাই O আছে। তো O তো মিলে গেল। এবার আমাদের হাইড্রোজেনটা মেলাতে হবে। আচ্ছা, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 4 × 2, 4 দুগুণে 8টা হাইড্রোজেন আছে। কয়টা হাইড্রোজেন? 4 আছে × 2, 4 দুগুণে 8টা হাইড্রোজেন। তাহলে এখানে আমার কয়টা হাইড্রোজেন লাগবে? 4টা হাইড্রোজেন। তাহলে এখানে লিখে দিব, সরি, এখানে আমাদের 8টা লাগবে। 8 করার জন্য এখানে কি করতে হবে? আমাকে 4 লিখতে হবে। তাহলে 4 দুগুণে 8 হবে। তাহলে এখানে আমার সংখ্যাটা কত আসতেছে? 4। তাহলে উত্তর হয়ে যাবে কি আমাদের 4 মোল। 4 মোল হাইড্রোজেন দরকার। তারপর কি বলছে? কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান 2 × 10⁻⁵ পার ডিগ্রি সি। ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা কত হবে সেটা তোমাদের এখানে বের করতে হবে। অপশনগুলো আছে, সেটার মধ্যে কোনটা ঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো, এটার জন্য আমরা একটা সম্পর্ক জানি যে আলফা = β/2, ঠিক আছে? মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2। তাহলে এখানে যদি আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মানটা কত বলা আছে সেটা এখানে বসিয়ে দেব, 2 × 10⁻⁵। নিচে কত থাকবে? 2। তাহলে এখানে কি 2 × 2 কাটাকাটি করলাম, ঠিক আছে? তাহলে কত হবে? 1 ×
10⁻⁵ এটা হবে আমাদের উত্তর। আমাদের উত্তর কোনটা? এই যে ডি নাম্বার, এটা আমাদের উত্তর গেল। নেক্সট কোশ্চেন আছে কি, সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতির মান কত হয়? আমরা জানি সমান্তরাল আলোকরশ্মির মধ্যে দিয়ে যখন আলো যায় তার মধ্যে কোনো কি চ্যুতির সৃষ্টি হয় না, পার্শ্বীয় সরণ ঘটে, কিন্তু কৌণিক চ্যুতি কত হয়? 0 হয়। তো এখানে চ্যুতির মান কত হবে? 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন কি বলছে, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হবে কি? লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হয়। ঠিক আছে, লাল আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি হয়, তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হয়। আচ্ছা, পরিবেহিতাঙ্কের একক বলে এখানে কি কি আছে? ওহম সেমি, এগুলো হবে না। মো হলো আমাদের পরিবেহিতার একক, এটা হবে না। এটা হলো কি? পরিবেহিতাঙ্কের একক, মো সেমি⁻⁻⁻1 গেল। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক বাড়ে না কমে? আমরা জানি তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়, কমে যায়। ঠিক আছে, পরিবাহীর ক্ষেত্রে বাড়ে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কমে যায়। নেক্সট কি আছে বলছে, 92A235 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন এবং দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত? এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমাদের আলফা বিটা বিঘটনে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এখানে ভর সংখ্যা বের করতে বলেছে। বিটা বিঘটনে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কারণ বিটা মানে কি 1 -1 বিটা 0, তাহলে এখানে 0, তার মানে এটা কোনো ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা আমার দেখে লাভ নেই, আমার কার জন্য পরিবর্তন হবে? আলফা বিঘটনের জন্য। তো আলফার সংকেত কি হবে? 2 আলফা 4, তাহলে ভর সংখ্যা কত? 4। তাহলে একটা আলফা যদি বের হয় ভর সংখ্যা কত কমবে? 4 কমে যাবে। তাহলে আগে ভর সংখ্যা ছিল 235, এখান থেকে 4 কমে যাবে, হয়ে যাবে কত? 231। ঠিক আছে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার, 231। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। হ্যাঁ, কোনটি সন্ধিগত মৌল নয়? আচ্ছা, সন্ধিগত মৌল নয়, এই কোশ্চেনগুলো যদি তোমাদের পরীক্ষা থাকে একটু চাপ হবে তোমাদের, কারণ তোমাদের পর্যা সারণীর সন্ধিগত মৌল অনেকগুলো আছে, এতগুলো তোমাদের মনে রাখা সম্ভব নয়। কিন্তু তোমরা কি করতে পারো, যে আমাদের প্রথম দিকের যে ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তোমরা দেখবে অপশনের মধ্যে ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বা একদম যে লাস্ট যে আপনাদের লাইনটা আছে 17 নম্বর শ্রেণীটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ওই লাইনের কোনো একটা মৌল এখানে দেওয়া থাকবে। তো সেটা দেখে তোমাদের বুঝতে হবে। যেমন এখানে আছে কি? ম্যাগনেসিয়াম, এগুলো সব হলো কি? সন্ধিগত মৌল, কিন্তু এটা হলো ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কোথায় আছে? আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হওয়ার জন্য এটা আমাদের অপশন, এটা হবে না, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বাকিগুলো কি? সন্ধিগত মৌল। তারপর কি বলছে, ধাতব পরমাণুর আয়নে পরিণত হওয়ার সময় কি করে? কি কি অপশনগুলো দিছে? প্রথমে বলছে ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করলে সে জারিতই হবে। ইলেকট্রন গ্রহণ করে ও বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, এটা 2 নম্বর অপশন বলছে। ইলেকট্রন গ্রহণ করে ও জারিত হয়, ইলেকট্রন ত্যাগ করে ও বিজারিত হয়। আচ্ছা, আমরা ধাতুগুলো যদি দেখি, আমাদের ধাতুকে সোডিয়াম, লাস্টে 2 8 1, এটা আমি যে কোনো একটা ধাতু নিয়ে বলছি। সোডিয়াম আমাদের একটা ধাতু, তাহলে লাস্ট কক্ষপথে কি ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে, তাহলে ও কি করবে? ইলেকট্রন কিন্তু গ্রহণ করবে না, ইলেকট্রন ত্যাগ করবে। প্রথম কথা, ও ইলেকট্রনকে গ্রহণ করবে, ওর ইলেকট্রন গ্রহণ করলে ওকে কি 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তারপর গিয়ে সুস্থিত হবে, মানে 8টা ইলেকট্রন করতে হয়। 8টা ইলেকট্রন করতে গেলে ওকে 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে ইলেকট্রন গ্রহণ তো হবেই না। তাহলে যেখানে ইলেকট্রন গ্রহণ আছে এটা কাটা, এখানে ইলেকট্রন গ্রহণ আছে কাটা। এখন আছে আমাদের কি? এই যে 2টা অপশন, এ নাম্বার আর ডি নাম্বার, এই 2টা অপশন আমাদের এখানে আছে। ঠিক আছে, একটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে বিজারিত হয়। এখন আমরা জানি যখন কেউ ইলেকট্রন গ্রহণ করলে, ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় বিজারণ, এবং ইলেকট্রন ত্যাগ করাকে বলা হয় কি? জারণ। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে? ইলেকট্রন যে ত্যাগ করে সেখানে কি হচ্ছে? জারণ হবে, তার জারিত হয়। এ নাম্বারটা রাইট। হ্যাঁ, যে ইলেকট্রন ত্যাগ করে সেটাকে কি বলে? জারণ। তাহলে নিজে জারিত হবে, জারিত হওয়ার জন্য এখানে কি হবে? আমাদের এ নাম্বার অপশন। আচ্ছা, তারপর একটি রূপোর গয়নার সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে, অ্যানোডে কি হবে? রূপো হবে অ্যানোডে। হ্যাঁ, এজি। তারপর কি বলছে? আয়রন পাইরেটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হলো কি? SO2। হ্যাঁ, এটা মনে রাখবে, SO2 হবে উত্তর। SO2 সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। পিতলের উপাদান হলো, পিতলে কি কি থাকে? এখানে কপার টিন, এটা হবে না। কপার জিঙ্ক, এটা হবে রাইট। পিতল কি কি দিয়ে তৈরি করা হয়? কপার আর জিঙ্ক দিয়ে। ঠিক আছে, নেক্সট, এলপিজি এর সিলিন্ডার গ্যাস লিক করলে যে দুর্গন্ধ পাওয়া যায় তার জন্য যে যৌগ দায়ী তার নামটা হলো
তোমাদের এখানে কি কি অপশন আছে? ইথিলিন ডাইব্রোমাইড, এটা হবে না। ইথাইল অ্যালকোহল, ভিনাইল অ্যাসিটেট, ইথাইল মারক্যাপটান, এটা রাইট। হ্যাঁ, ইথাইল মারক্যাপটান, ইথাইল মারক্যাপটান ইউজ করে, মানে এই যে গ্যাসটা আমাদের এলপিজি গ্যাস সিলিন্ডারে থাকে তাই তার কি একটা দুর্গন্ধ পাওয়া যায়। আচ্ছা নেক্সট, আমাদের এখান থেকে সঠিক উত্তরগুলো শেষ। এবার আমরা 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখব, একটু তাড়াতাড়ি দেখব। বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যানাডিয়াম বিক্রিয়া দেখা যায়? এটা কি একদম শেষের স্তর। এই স্তরটাকে বলা হয় কি? ম্যাগনেটোস্ফিয়ার। অনেক বইয়ে তোমরা ম্যাগনেটোস্ফিয়ার পাবে না, কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার যে রয়েছে সেখানে আমাদের কে থাকে? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় থাকে। ঠিক আছে। কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণীর ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতি সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয়? আলটিমেট কোন ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা কি বায়োগ্যাস তৈরি করি? এটার উত্তর হবে কি? এক ধরনের এনারোবিক ব্যাকটেরিয়া থাকে। এনারোবিক ব্যাকটেরিয়ার নামটা হলো মিথেনোজেনিক। ঠিক আছে, মিথেনোজেনিক ব্যাকটেরিয়া, যেটা এক ধরনের কি এনারোবিক ব্যাকটেরিয়া। তো এই যে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া আছে সেটাই কি করে? বায়োগ্যাসের উৎপাদনে সাহায্য করে। তাপনমূল্যের এসআই একক কি? জুল পার কেজি। হ্যাঁ, জুল পার কেজি হলো কি তাপনমূল্যের এসআই একক। পরের কোশ্চেন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কি হয়? পিভি লেখচিত্র কেমন হয় আমাদের? এরকম। তার মানে কি? পরাবৃত্তাকার। এটার উত্তর হবে কি? পরাবৃত্তাকার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, পরের কোশ্চেন দেখি। হ্যাঁ, কোথায় গেল? আচ্ছা, এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? এটা তোমার কোশ্চেন। আচ্ছা, যে কোনো গ্যাসের 22.4 লিটার মানে 1 মোল। 1 মোলে কতগুলি অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.023 × 10⁻23 এতগুলি অণু থাকে। নেক্সট কোশ্চেন কি বলছে? কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তার একান্ত নিজস্ব ধর্মটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কারণ কি? প্রকৃত প্রসারণ গুণাঙ্কে পাত্রের যে প্রসারণ সেটাকে আমরা গণ্য করি না, শুধু তরলেরটা করি, তাই সেটা তরলের নিজস্ব ধর্ম। আচ্ছা, লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? আমি যে লোহার পিতলকে রাখি সেটাকে যদি গরম করলে কি সেটা লোহার দিকে বেঁকে যাচ্ছে? হ্যাঁ, লোহার দিকে বেঁকে যাবে, সরি পিতলের দিকে বেঁকে যাবে। আর এখানে বলে ঠান্ডা করলে, ঠিক আছে, এখানে যদি বরফে রাখছি সেটা কিন্তু গরম করবে না, সেটা কি ঠান্ডা করবে। তাহলে আমি যে লোহার পিতলকে একটা দ্বিধাতব পাত তৈরি করি, সেটাকে যদি গরম করি সেটা কি পিতলের দিকে বেঁকে যাবে? তাহলে এখানে ঠান্ডা করছে, ঠান্ডা করলে কি উল্টা পাশে, মানে লোহার দিকে বেঁকে যাবে। তাহলে এটা উত্তর হবে কি? লোহার দিকে বেঁকে যাবে। গেল। চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা হয়? দীর্ঘ দৃষ্টিজনিত মানে হাইপারমেট্রোপিয়ার জন্য যে চশমাটা ব্যবহার করা হয় সেটা কি উত্তল লেন্স দ্বারা তৈরি হবে। কেমন হবে? উত্তল লেন্স দ্বারা তৈরি চশমা। 7 নম্বরটা কি বলছে? ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপেক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? ফোকাস দূরত্ব এফ আর এর মধ্যে সম্পর্কটা হবে r=2f। ঠিক আছে, এটা হলো কি সম্পর্ক। বিওটি এককের সংজ্ঞা লেখো। এখানে কি বলবে? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্রকে 1 ঘন্টা চালালে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় তাকে আমরা কি বলি? 1 কিলোওয়াট ঘন্টা বা বিওটি ইউনিট। এটা আমাদের কি? এই যে বিওটি ইউনিট, এটা দিয়েই আমাদের বাড়িতে যে বিল আসে, বিদ্যুৎ বিল, সেটা এই এককেই গণনা করে আমরা টাকাটা দেই আর কি, বিলের টাকাটা। আচ্ছা, তাহলে এটা হলো। অথবা দিয়ে কি আছে? এসআই এককে আধানের এককের নাম কি? কুলম্ব। হ্যাঁ, আধানের একক কি? কুলম্ব। এসআই হলো কুলম্ব, সিজিএস হলো কি? স্ট্যাট কুলম্ব। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্তারের বর্ণ কি হয়? হলুদ, সবুজ বা হলুদ হয়। হ্যাঁ, সবুজ বা হলুদ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি। এটা হয়ে গেল আমাদের। এই যে 10 নম্বর কোশ্চেন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? এটা হবে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের ফলে আমাদের কি হয়? সূর্যের শক্তি উৎপন্ন হয়। কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? এটা মনে রাখবে, কার্বনের যে 14 এই আইসোটোপটা, C14 আইসোটোপ আছে, সেই আইসোটোপটা ব্যবহার করা হয়। অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটি? অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা হলো 32টি মৌল থাকে। ঠিক আছে। তারপর কি? পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। এটা আমাদের পর্যায় সারণীর শেষের দিকে যে মৌল আছে, লরেনসিয়াম, লুটেসিয়াম, এই মৌলগুলো কি কৃত্রিমভাবে তৈরি করা হয়। তাহলে এটা হবে কি? লরেনসিয়াম বলতে পারি বা লুটেসিয়াম বলতে পারি। হলো। তারপর জলে দ্রবীভূত হতে পারে হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও।
অক্সিজেন, অক্সিজেন আমাদের জলে দ্রবীভূত হয়, খুব সামান্য পরিমাণ হলেও দ্রবীভূত হয়, তো সেটা কি একটা আমাদের কি বলি সমযোজী যৌগ। 14 নম্বর, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? কোন শক্তি? এটা হবে আমাদের তড়িৎ শক্তি। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, তাহলে উত্তর হবে কি তড়িৎ শক্তি। জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে উৎপন্ন হয় এমন গ্যাসের নাম যেটি জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখা জ্বলে, তাহলে এমন একটা গ্যাসের নাম যেটা কি ক্যাথোডে উৎপন্ন হয়। তোমাদের এত কিছু দেখার দরকার নেই, তোমাদের মনে রাখতে হবে জলের যে তড়িৎ বিশ্লেষণ সেখানে ক্যাথোডে কি উৎপন্ন হয়, সেখানে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন, তাহলে ক্যাথোডে হবে হাইড্রোজেন, এটার উত্তর হাইড্রোজেন। নেক্সট, থার্মিট পদ্ধতি, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাবো। থার্মিট পদ্ধতিতে কি লোহাকে বের করা হয়, নিষ্কাশন করা হয়। এমালগাম, পারদের যে কোনো সংকর ধাতুকে আমরা কি এমালগাম বলি, তাহলে এটা পারদ আছে Hg, তাই এটা এমালগাম হবে কি এটা। বায়োপলিমার, নিউক্লিক অ্যাসিড এটা বায়োপলিমার। পিভিসি কি ভিনাইল ক্লোরেট, পিভিসির মনোমার হলো কি ভিনাইল ক্লোরেট। নাইট্রোলিন কি আমাদের কি CaNCN, ক্যালসিয়াম নাইট্রোসায়ানামাইড, তার সাথে কি কার্বনের যে মিশ্রণ, এই মিশ্রণকে আমরা নাইট্রোলিন বলি। তাহলে CaNCN এবং প্লাস সি, এই যে মিশ্রণটা এটাকে আমরা কি নাইট্রোলিন বলি। এটা আম্লিক গ্যাসের নাম লেখো, H2S এটা আম্লিক গ্যাস, H2S। হাইড্রোজেন সালফাইড, শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া যায়, NH3, ঠিক আছে। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? HCl গ্যাসের। দেখো এগুলো মুখস্থ, এগুলো জাস্ট মনে রাখার জিনিস। অ্যামোনিয়ার সঙ্গে HCl বিক্রিয়া করলে কি একটা আমাদের কঠিন যৌগ উৎপন্ন হয়, যেটা নাম কি NH4Cl। এই যে HCl প্লাস NH3 দুইটাই গ্যাস, এর ফলে উৎপন্ন হচ্ছে কি NH4Cl, এটা আবার একটা কি কঠিন পদার্থ গেল। এখানে আমাদের শর্ট কোশ্চেনগুলো শেষ। আচ্ছা, বড় কোশ্চেনগুলোর দিকে আমরা যাব না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে এবং অনেক টাইম লাগবে। আমরা যা শর্ট কোশ্চেনগুলো করলাম, পরবর্তীতে যদি সময় পাই বড় কোশ্চেন একটু আলোচনা করব। প্রথমে আমাদের টার্গেট থাকবে কি শর্ট কোশ্চেনগুলো শেষ করা, ঠিক আছে। তো আজকে তোমরা প্রথম এটা বিটিএ টেস্ট পেপার দেখলে, এভাবে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো আসতে থাকবে। শুধু ভৌতবিজ্ঞান না, আমাদের অন্য অন্য টিচার যারা আছেন তারা অন্য অন্য সাবজেক্টের টেস্ট পেপারগুলো সলভ করে দেবে। তো তোমরা আমাদের সঙ্গে থেকো এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।